অবস্থা দেখা যাচ্ছে যে এই ইসলামবাগ কিংবা আলীরগেট কিংবা সোয়ারীঘাট এপার থেকে কেরানীগঞ্জ, এপাশে কেরানীগঞ্জ হতে পারি। বিশেষ করে ঠিক আছে যে সাকার পিস মারতে হবে, ঠিক আছে। ওই নদী ওই সাইডে বন্ধ, এই জন্য এই সাইডে পানি কোনো স্রোত নাই, নদী বুড়া জায়গা, ঠিক আছে। এখন সকাল প্রায় 8:30 বাজে। আমি সেই অনেক সকালেই বের হয়ে পড়ছি, কারণ আজকের ভাবছিলাম যে নদীটা এক্সপ্লোর করতে হবে। প্রথমেই ভাবছিলাম যে হয়তো বা কোনো লোকজন থাকবে না, এত সকালে শুক্রবার দিনটায় হয়তো বা সবাই একটু ঘুমাবে কিংবা এই ছুটির দিনে একটু বের হয়ে পড়ি। কিন্তু এখানে যে অবস্থা দেখা যাচ্ছে যে এই ইসলামবাগ কিংবা আলীরগেট কিংবা সোয়ারীঘাট এপার থেকে কেরানীগঞ্জ, এপাশে কেরানীগঞ্জ হোক, এই এপাশের কেরানীগঞ্জ অথবা এই কামরাঙ্গীরচরে, এই পিছনে কামরাঙ্গীরচর দেখা যাচ্ছে আমার। এখানে এই এরিয়াটাতে মানে এপার থেকে ওপার লোকজন যাতায়াত করতে আসলে এই জায়গাটায় মানে খুব স্মুথলি তারা করতে পারে, খুব স্বল্প সময়ের ভিতরে করতে পারে। আর এখানে হয়তো বা 5 থেকে 10 টাকার ভিতরে তারা এপার ওপার পারাপার হতে পারে। সর্বোচ্চ মনে হয় 15 টাকা, তাও নাই, 15 টাকা আবার অনেক দূরে যেতে লাগে। তো বের হয়ে পড়লাম, তো বেশ ভালো অনেক লোকজন দেখলাম। আর এখানে বিশেষ করে বালুর জাহাজ বলেন কিংবা যাতায়াতের জন্য নৌকা বলেন বা ট্রলার বলেন, সব যাতায়াত ব্যবস্থা এখানে আছে। কিন্তু এখন যদি এই অবস্থাটা থাকে, তাহলে আমরা যদি 400 বছর আগে যখন এই ঢাকা শহরটা এই বুড়িগঙ্গা নদীর পাড়ে গড়ে উঠেছিল, তখন কি অবস্থা ছিল, এটার সৌন্দর্যটা কেমন হতে পারে। আর আপনারা যদি কেউ না এসে থাকেন এই বুড়িগঙ্গায়, তাহলে আসলে বুঝতে পারবেন না যে বুড়িগঙ্গার যে বাস্তবিক পরিস্থিতিটা কি, বা এখানে নৌকায় যে ঘুরতে যে একটা সেই ফিলটা আসলে ওখান থেকে মানে ভিডিওতে দেখে আপনারা সেইটা মানে অনুভব করতে পারবেন না। এই বুড়িগঙ্গা নিয়ে আমাদের একটি সুনির্দিষ্ট ইতিহাস আছে, আর সেটা হচ্ছে মানে মুঘল সাম্রাজ্য থেকে প্রায় 400 বছর আগে এই বুড়িগঙ্গা নদীটি পাশেই এই ঢাকা শহর গড়ে উঠেছিল। আর এই ঢাকা শহরের প্রাণকেন্দ্রটাই হচ্ছে আমাদের এই বুড়িগঙ্গা। কারণ তৎকালীন সময়ে যে এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে যে একটা বাণিজ্য ছিল, সেই সম্পূর্ণ বাণিজ্যটাই কিন্তু করা হতো এই বুড়িগঙ্গা কেন্দ্রিক। ঢাকা শহরের যত এখনও বলতে গেলে যে 80% যে কাঁচা বাজার কিংবা তরিতরকারি, মাছ বলেন বা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো ট্রান্সপোর্ট হয় ম্যাক্সিমামই কিন্তু এই বুড়িগঙ্গা নদীকে ঘিরে। যেমন এখানে কাওরান বাজার আছে, সোয়ারীঘাট আছে, আদার্স এপাশে কিছু বাজার আছে, বা কেরানীগঞ্জের যে বাজারগুলো সেগুলো বুড়িগঙ্গা কেন্দ্রিক হয়ে থাকে। তো যাই হোক, তৎকালীন সময়ে যে সুবেদার মুকররম খান সাহেব, উনি এই অঞ্চলের তৎকালীন সময় ছিলেন না, মানে শাসনকর্তা ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের আমলে সুবেদার মুকররম খান এই অঞ্চলের দায়িত্ব পান। কারণ তৎকালীন সময়ে যে আর্মির চিফ ছিলেন মুকররম শাহ, সেই মুকররম শাহের মানে সে একটা ভালো অবদান রাখতে পেরেছিলেন। তখন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধে ভালো একটা অবদান রাখার কারণে সে মানে এইখানের দায়িত্ব পাওয়ার পরে তিনি আসলে এই আমাদের যে বুড়িগঙ্গা নদীটাকে একটু আলোকসজ্জা করছিলেন, কিংবা এখানে উন্নয়নের জন্য কিংবা সৌন্দর্য বর্ধিত করার জন্য বেশ ভালো একটা অবদান রেখেছিলেন। এই ধরুন যে এখানে খঞ্জনি গঞ্জন গিয়ে গানের বিনোদনের আয়োজন করা হতো, কিংবা এখন যে আমি নৌকায় আছি, এই নৌকা বাইচ হইতো তখন। এই নৌকা বাইচ দিয়ে একটা বিনোদন, মানুষকে কিভাবে বিনোদন দেয়া যায়, সে মানে সেরকমের যত যা কিছু, তাছাড়া ফানুস উড়িয়ে সন্ধ্যাবেলা গানের মাধ্যমে হোক, নৌকা বাইচের মাধ্যমে বিভিন্ন ধরনের মানুষদেরকে আনন্দ দিত। এবং এই নদীটাকে কিভাবে মানে আরও মুখরিত করে তোলা যায় সেটার চেষ্টা তিনি করতেন। 1800 শতকের দিকে একজন ইংরেজি সাহিত্যিক স্যামুয়েল টেইলর কোলরিজ, আমরা হয়তো বা নাম শুনেছি, যারা ইংলিশ সাহিত্য নিয়ে লেখাপড়া করেছি তারা হয়তো বা নাম শুনেছি। একজন একটা বিখ্যাত বই আছে, দ্য এনসেন্ট মেরিনার, যদি আমি ভুল না করে থাকি। তো উনি এই মানে বুড়িগঙ্গা নদীকে নিয়ে এত সুন্দর একটি মানে মন্তব্য করেছিলেন যে বর্ষাকালে যখন পানি কানায় পরিপূর্ণ হয়ে যায়, তখন এই বুড়িগঙ্গা নদীর পাড়ের যে ঢাকার শহরকে দেখতে ভেনিসের মতো লাগে। আমাদের এই বুড়িগঙ্গা নদীটিকে একটা সময়ে মানে যমুনা নদীর একটি শাখা হিসেবে ধরা হতো, কিন্তু এখন কিন্তু সেটি ওই রকমের ধরা হয় না, এখন ধলেশ্বরীর শাখা হিসেবে পরিচিত।
আর এই সাইডটা থেকে আমরা যদি যাই তাহলে সেই টাঙ্গাইল পর্যন্ত যেতে পারবো, গাবতলী হয়ে মানে এই সাইডটা তুরক নদীর সাথে গিয়ে মিলেছে। আবার এই পাশটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামরাঙ্গীরচর। এই পাশটা দিয়েও আগে পূর্বকার সময় ওই গাবতলী কিংবা ওই সব এলাকা কামরাঙ্গীরচর মানে ওই সেকশনের ওই এলাকায় যাওয়া যেত। আবার এই পাশটা হচ্ছে এদিকের এই মাঝি মামার এই পাশ থেকে এদিকে যাওয়া হতো সহারিঘাটের দিকে, কিংবা এই জায়গা থেকে মেঘনা নদীর সাথে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে এই সাইডটা থেকে। তবে বর্তমানে আমাদের এই নদীতে মোটামুটি ভালো যাতায়াত ব্যবস্থা। এই সাইড থেকে যারা মানে টাঙ্গাইলের যে তুরক নদীর সাথে যেটা মিশেছে এখান থেকে বেশি মালামাল পরিবহন করার জন্য হয়তো বা কিছু জাহাজ যেতে পারে। এই আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কিছু বালুর জাহাজ, স্টিলের কিছু বালুর জাহাজ, এগুলো হয়তো বা একটা সময় এই বুড়িগঙ্গাকে টেমস নদীর সাথে তুলনা করা হয়েছিল, কারণ টেমস নদী কেন্দ্রিক মানে ওখানে লন্ডন শহরটা গড়েই উঠেছিল টেমস নদী কেন্দ্রিক। ওখানে সকল ধরনের বাণিজ্য মানে টেমস নদী কেন্দ্রিক হইতো। এদিকে ধলেশ্বরী নদী আছে। আর এই সাইডটা তো এখন মৃতপ্রায়, কেননা এই সাইড থেকে আগে গাবতলী যাওয়া আসা করার জন্য মানে যাতায়াত ব্যবস্থার জন্য এই নদীটা আসলে বেস্ট ছিল। যাই হোক, এখন আমাদের যে এই নদীটার বর্তমান পরিস্থিতিটা হচ্ছে এরকমের যে আমরা বর্ষাকালে নদীটা মোটামুটি একটু স্বচ্ছ থাকে। মানে এখন বর্তমানে আপনারা যদি দেখেন তাহলে পানির অবস্থাটা দেখতে পারবেন এরকমের যে এই পানিটা কোনোভাবে ব্যবহার উপযোগী হয়ে ওঠে না। আর এই নদীর যে আগে পূর্বকার সময় যে যাতায়াত ব্যবস্থা ছিল সেই যাতায়াত ব্যবস্থা এখন আর নেই। কিন্তু এই নদী থেকেই একটা সময় মানুষে মাছ ধরে কিংবা জেলেরা মাছ ধরে এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন আর সেই মাছগুলো নেই। বর্ষাকালে হয়তো বা কিছু একটা রাক্ষসী মাছ আছে, সেটা হচ্ছে শাকার ফিশ। তারপরে এখন হয়তো বা শিং মাছ, শোল মাছ, এগুলো যেগুলো একটু মানে নোংরা পানিতেও বসবাস করতে পারে, তা এইগুলো হয়তো বা এখন এখানে পাওয়া যাবে। কিন্তু তাছাড়া নর্মাল যে সময়টাতে আমরা ওই কোনো মাছই পাবো না, একমাত্র শাকার ফিশ ছাড়া। এই পানিটা ব্যবহার অনুপযোগী হয়ে ওঠার কারণ পিছনে বেশ কিছু কারণ আছে। যেমন এখানে আমাদের মানে সবচেয়ে বড় প্লাস্টিকের স্থাপনাগুলো হচ্ছে এই ইসলামবাগে। তাছাড়া আবার এখানে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা আছে। এই শিল্প কলকারখানার যত বজ্র আছে সব বজ্রগুলো এই বুড়িগঙ্গায় কিন্তু মানে ফালায়, যার জন্য আসলে আমাদের বুড়িগঙ্গাটা খুবই দূষিত নদীর মূল শীর্ষে অবস্থান করছে বর্তমানে। আমরা চাইলে কিন্তু এই নদীটাকে মোটামুটি রেস্কিউ করতে পারি। আর এই নদীটাকে যদি রেস্কিউ করতে হয় তাহলে অবশ্যই সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কিছু স্টেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। এই ধরুন যেমন এখানে প্লাস্টিকগুলো কিছু প্লাস্টিকের কিছু অংশ আছে, সেই অংশগুলো ধোয়ার পরে এখানে অবশ্যই মাইক্রোপ্লাস্টিক কিংবা ছোট ছোট প্লাস্টিকের শেষ অংশটা এখানে পড়ে যায়, এই নদীর পানিতে মিশে, যার জন্য পানিটা আসলে দূষিত হয়ে যায়। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের কলকারখানার যে বজ্রগুলো আছে, তেল বা ওই ইঞ্জিন চালিত নৌকার বা এইগুলোর যে অয়েলটা থাকে সেই অয়েলটাও কিন্তু এখানে মিশে যায়, যার জন্য আসলে পরিস্থিতিটা খুবই খুবই খারাপ হয়ে যায়, পানিটা অনেক নোংরা হয়ে যায়। আর এটা থেকে উত্তরণ করতে হলে অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে, কিংবা এটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের পদক্ষেপ নিতে হবে। কিছু স্টেপ আছে, সেই স্টেপ আসলে একমাত্র সরকার কিংবা সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষই এটা কিন্তু পারে না। কারণ এটার জন্য আমাদের জনসাধারণ যারা আছি সকলের করতে হয়, একটু তদারকি করতে হবে, কিংবা অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, সচেতন হতে হবে। কারণ শুধুমাত্র সরকারের পক্ষে এই নদীটাকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রাখা সম্ভব না। যদি এই নদীকে বাঁচাতে হয় কিংবা সেই পূর্বেকার এখনও যদি আবার এই টেমস নদীর সাথে তুলনার সেই বিষয়টা আমরা আবার দেখতে চাই, টেমস নদীর মতো রাখতে চাই, বা এই শহরটাকে আবার বাণিজ্যিক কেন্দ্রিক করতে চাই বা এই নদীর মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের এই নদীটি বাঁচানোর জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তো এটার জন্য আমাদের সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে যে অবশ্যই আপনারা যদি আমার এই ডকুমেন্টারিটি যদি পৌঁছায় আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনারা বিষয়টি একটু খেয়াল করবেন। কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা খেয়াল করে আসছি যে এই পাশটার যে ইসলামবাগ কিংবা
কামরাঙ্গীর চরের মাঝখানের যে প্রবাহিত নদীটি ছিল এটি কিন্তু অনেক প্রশস্ত ছিল। আমি অবশ্য মানে আপনাদের সামনে আনবো এই বিষয়টি, কারণ এখানে ইসলামবাগ বলেন কিংবা শহীদনগর বলেন কিছু ছোট ছোট এলাকা আছে, ওই এলাকাটা একটা সময় নদী দ্বারা বেষ্টিত ছিল, কিন্তু সেই নদীটি এখন মৃত্যুপ্রায়। কারণ ওখান থেকে দখলদাররা দখল করতে 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 এখন কামরাঙ্গীর চর লোহার ব্রিজ পর্যন্ত কিছুটা আছে, কিন্তু ওই পাশটা আবার সম্পূর্ণ মৃতপ্রায়, কারণ দখল করতে করতে একবার সর্বশেষ অংশ মানে ইতে চলে আসছে তারা। এখন আর এদিকে অবশিষ্ট কোনো অংশ নেই। এই সাইডটা আছে, কিন্তু এদিকেও আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তারা ময়লা ফেলে বা মাটি ফেলে ধীরে ধীরে তারা দখল করতে করতে আসছে। এখন প্রথম এই দিকটা একটু খেয়াল রাখতে হবে যে দখলদাররা যেন দখল না করতে পারে। নদীর পাড়েই আবার দেখা যাচ্ছে কিছু প্লাস্টিকের মানে প্লাস্টিক রিসাইকেলিংয়ের সাথে কিছু লোক জড়িত আছে, যারা নদীর পাড়ে মানে ওটাকে বলা হয় অবদা, কিংবা এই নদীর পাড়ের যে রাস্তাটা, এই রাস্তার পাশে বেরিবাদের পাশ থেকে তারা বেশ তারা ব্যবসা করতেছে, ঠিক আছে, কিন্তু বেশ ভালো একটা জায়গা দখল করে তারা ব্যবসা করতেছে। ধীরে ধীরে আমার চোখে দেখা যে তারা বালু ফেলায়, তারপর প্লাস্টিকের যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো ফেলায়, তারপরে যে কোনো বিল্ডিং কিংবা কোনো ইমারত ভেঙে গেলে সেটার অবশিষ্ট অংশ ইট সিমেন্ট বালু সেগুলো ফেলে ওই জায়গাটা তারা ভরাট করে পরবর্তীতে তারা ওই জায়গায় আবার কোনো বসতি স্থাপন করে কিংবা কোনো ব্যবসায়ীকে ভাড়া দিয়ে তারা সেইখান থেকে সেই টাকাটা তুলে নেয়। কিন্তু আমি জানি না যে এই টাকাটা কোনো সরকার কর্তৃপক্ষ পায় কিনা। তবে আমার আকুল আবেদন এই বিষয়টার দিকে অবশ্যই একটু সুনির্দিষ্ট দৃষ্টি দিলে তাহলে হয়তোবা আমাদের বুড়িগঙ্গা কিছুটা হলেও রক্ষা পাবে, কিংবা আমাদের এই সৌন্দর্যটা আমরা ফিরে পাবো, কিংবা এই জায়গাটা একটা দর্শনীয় স্থান হতে পারে আমাদের জন্য, যেটা থেকে আসলে আমাদের একটা রাজস্ব আয় আসতে পারে। তো আমরা এখানে আমাদের এই মামার স্থানীয় এক মামা, যিনি আসলে এখানে দীর্ঘদিন যাবৎ জন্মের পর থেকেই এই বুড়িগঙ্গা নদীতে তার জীবিকা নির্বাহ কিংবা এখান থেকে আয়ের উৎস এটাই। আর তিনি এখান থেকে তার চোখের সামনে এই বুড়িগঙ্গা নদীর সেই যৌবন রূপ এবং এখন যে তার বৃদ্ধ রূপ, সে দুটোই তিনি তার চোখের সামনে থেকে একবারে সচক্ষে দেখেছেন। তো আমরা তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্স কিংবা তার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা তার কাছ থেকে আমরা এখন শুনবো। আপনি কত বছর যাবত এখানে নৌকো চালান এই বুড়িগঙ্গা নদীতে? প্রায় আপনার 25-26 হবে। 25-26 বছর যাবত আপনি এই বুড়িগঙ্গা নদীতেই আছেন? হ্যাঁ। তো আপনার পরিবারে কতজন সদস্য আছে? সদস্য 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, তাহলে আপনি শুধু কি এখানে নৌকোই চালান না অন্য কোনো কাজ আছে আপনার? না, এখন নৌকোই চালাই, ঠিক আছে। আগে আছিলাম ব্যাটারি লাইনে, ওই চাকরিটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, এখন নৌকো চালাই। তো আপনার এখন কি বর্তমানে এই নৌকো চালিয়ে কি আপনার পুরো সংসার চলতেছে? সংসারে এখন কি ব্যাপার হচ্ছে কি আপনার এখান থেকে আপনার দৈনিক আমাদের দৈনিক আয়, ঠিক আছে, কিছু আবারও ঘাটে কিছু দিতে হয়, ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। তো আমাদের মনে করেন আপনার এই যে বুড়িগঙ্গা নদীর পানিটা, এই পানিটা আসলে বিগত দিনে আপনারা কি কি কাজে ব্যবহার করতেন? আমরা তো আগে এই পানি মনে করেন যেসব কিলার ছিল, পিওর ছিল, তখন এই পানিটা আমরা খেতাম। এই পানিটা আপনারা পিওর করে পিউরিট করে খেতেন? হ্যাঁ। বা বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে বা ওষুধ দিয়ে আপনারা এই পানির অতি ফার্স্টে অনেক আগে ছিল, পরে 20-25 বছর আগে পানিটা পুরো চকচকা ছিল, কালার খুব ভালো ছিল, অনেকে পার হইতো, খাইতো, নৌকার মাঝিরাও খাইতো, ঠিক আছে। এখন পানিটা আর খাওয়া যায় না, এখন পানিটা খুবই কালো হয়ে যায় এবং 2 সাইডে ময়লা, নিচে তলায় ময়লা থাকে, এর জন্য পানিটা কালো হয়ে যায়। এখন বিগত দিনে এই নদীতে আপনারা যখন মাছ চাষ মাছ তো ধরেছেন, আসলে কোন ধরনের মাছ আপনারা এখানে পেতেন? কি কি মাছ পেতেন? মাছ ছিল এই নদীতে প্রচুর মাছ ছিল একসঙ্গে, আপনার বোয়াল মাছ, ইচা মাছ, মলন্দি মাছ, ট্যাংরা মাছ, দেশি জাতীয় মাছ ছিল, সবই ছিল এখানে।
এখন একটা মাছ আছে শাকার পিস, ওই মাছের পোনাগুলা ডিমগুলা ওরা তারা খেয়ে ফেলায়। এখন ব্যাপার হচ্ছে কি, নদীটা তো আগে তো দুই সাইডে বেরিয়ে ছিল না, এখন বেরিয়ে দেওয়া দিচ্ছে দুই সাইডে চাপাইয়া, ঠিক আছে। এই জন্য দেখা যায় ছোটো দেখা যায়, আগে দুই সাইডে টং ছিল, অনেক বড় ছিল, নদীর পানি খুবই ভালো ছিল। কিন্তু এটার জন্য এখন যে এই নদীটা যে আমাদের এত সংকীর্ণ হয়ে যাচ্ছে বা এটার যে পানিটা এত দূষিত হয়ে যাচ্ছে, কিংবা এই নদীটা ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে, কিংবা যে মাছ চাষ করতে পারতেছে, মানে এখানে যে মাছ নেই কোনো, শুধুমাত্র শাকার ফিশ ছাড়া, এটার কারণটা কি বা এটার থেকে উত্তরণের কারণ, মানে কিভাবে আমরা উত্তরণ হতে পারি? বিশেষ করে ঠিক আছে যে শাকার ফিস মারতে হবে, ঠিক আছে। নদী তুরাক নদী এবং ওই সাইডে আছে কালিয়াপুর, ওই সাইডে একটা নদী আছে, ওই নদীর মুখ খুলতে হবে, নাইলে এই নদী জোয়ার পানির স্রোত হবে না। এই জন্য ওই নদী ওই সাইডে বন্ধ, এই জন্য এই সাইডে পানি কোনো স্রোত নাই, নদী বুড়া জায়গা, ঠিক আছে। নদী ড্রেজিং করতে হবে।